শেহরান পরীর দিকে এক ধাপ এগিয়ে এসে খুব নিচু গলায় কিন্তু ভয়ানক সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি যেমনই হই না কেন, শুধু তোর। বলেছি তো, আগেও বলেছি, একদম রাগাবি না আমায় পরি। ওদের দুজনের খুনসুটি ভালোবাসা তখনও চলছে। শেহরান পরীর দিকে এক ধাপ এগিয়ে এসে খুব নিচু গলায় কিন্তু ভয়ানক সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি যেমনই হই না কেন, শুধু তোর। বলেছি তো, আগেও বলেছি, একদম রাগাবি না আমায় পরি। ওদের দুজনের খুনসুটি তখনও চলছে, ভালোবাসা আর দুষ্টুমিতে মাখামাখি। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক বয়স্ক নারীর রুক্ষ কণ্ঠ, সি সি সি, রান্নাঘরে এসব কি করছো তোমরা? এ বাড়িতে রুমের এতই কি অভাব? পরি চমকে ওঠে, দ্রুত পেছনে ফিরে তাকিয়ে দেখে মানহার মামি ইলমা আন্টি দাঁড়িয়ে। তড়িঘড়ি করে শেহরানের থেকে নিজেকে ছাড়াতে চায় সে, কিন্তু শেহরান তাকে ছাড়ে না, বরং ঠান্ডা চোখে ইলমার দিকে তাকিয়ে বলে, কে আপনি? আর কিছু না বলেই আমাদের প্রাইভেট টাইম স্পয়েল করতে কেন এলেন? পরি মুখ গম্ভীর করে শেহরানকে থামায়, আপনি কি বলছেন ওনাকে? উনি ইলমা আন্টি, মানহা আপুর মামি। শেহরান বিরক্তি মাখা মুখে বলে ওঠে, সে যেই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। ইলমা এবার রেগে যান, কণ্ঠে হতাশা ও অপমান মেশানো তীব্রতা নিয়ে বলে ওঠেন, পরি, ছি ছি, তোমাকে তো ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এই অসভ্য ছেলেটার সাথে এখানে কি করছো? তোমার না বিয়ে হয়ে গেছে? শেহরান এবার ঠিক চোখে চোখ রেখে গলা উঁচু করে বলে, এক্সকিউজ মি, কাকে অসভ্য বলছেন আপনি? আর পরি তার স্বামীর সাথেই আছে এখানে, না জেনে শুনে এত কথা বলছেন কেন? এই কথার মাঝেই রান্নাঘরে ঢোকে সেজুতি খান, আর ওনার পেছনে পেছনে মাসুক আসে শেহরানের কাছে। ও কিছু একটা বলতে চায়, এই এসকে শোন, কি হয়েছে? কিন্তু রান্নাঘরের অবস্থা দেখে তার বাক্য গলায় আটকে যায়। ইলমা একটু থমকে যান, কারণ শেহরান বহু বছর দেশের বাহিরে ছিল। তার বর্তমান লুক আগের থেকে এতটাই পাল্টে গেছে যে তিনি চিনতেই পারেননি। তবুও পরিও শেহরানের এমন ঘনিষ্ঠ মুহূর্তে তিনি রেগে যান এবং রুক্ষ কণ্ঠে বলে ওঠেন, তাই বলে তোমরা কিচেনে এইসব খোলাখুলি জড়াজড়ি করবে? শেহরান এবার সবার দিকে একবার দৃষ্টি বুলিয়ে ইলমার দিকে তাকিয়ে ঠোঁটে এক চাপল হাসি টেনে রসিকতার সুরে বলল, আমরা কিন্তু ওপেনলি শুধু জড়াজড়ি করছি না আন্টি, সাথে একটু রোম্যান্সও করছি। এতে আপনার এত চুলকানোর কারণটা কি বুঝলাম না। আপনি চাইলে তো চোখটা বন্ধ করে রাখতে পারতেন, তাই না? শেহরানের কথায় ইলমার মুখ রাগে লাল হয়ে ওঠে। সে চোয়াল শক্ত করে ঝাঁঝালো কণ্ঠে জবাব দেয়, রান্নাঘর বুঝি তোমাদের রোম্যান্স করার জায়গা? রোম্যান্স করতে হলে রুমে গিয়ে করো, এতটা বেহায়াপনা তো কল্পনাও করিনি। সে যদি খান সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ইলমাকে থামানোর চেষ্টা করেন, কারণ তিনি জানেন তার ছেলে কোনো অভিযোগ সহ্য করবে না। আর এবারেও তার ব্যতিক্রম হলো না। শেহরান একটু বিচলিত হয়ে পরীকে নিজের পাশে টেনে দাঁড় করায়। শেহরান নিজের হাতের কাছের শার্টটা ফোল্ড করতে করতে বলে, অ্যাকচুয়ালি আজ আমার রুমে ঠিক মুড হচ্ছিল না, তাই ভাবলাম নিউ কিছু ট্রাই করি। আসলে আমার বউটা শুধু পালাই পালাই করে সারাক্ষণ। এই যে ওকে এতক্ষণ পরে রান্নাঘরে খুঁজে পেলাম, তাই তো ভাবলাম ওকে খুঁজতে গিয়ে তো আমার অনেক এনার্জি ওয়েস্ট হলো। এই জন্যই তো ওকে দেখতে পেয়েই লস্ট হওয়া এনার্জি লোড করতে কাজে লেগে পড়লাম। কিন্তু দেখুন কি ভাগ্য আমার, হাই! ঠিক তখনই আমার রোম্যান্সে ব্যাগড়া দিতে আপনাকেই আসতে হলো। শেহরানের ঠান্ডা ভঙ্গি, রসিকতা মেশানো জবাব আর আত্মবিশ্বাস দেখে ইলমা যেন কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেন। মনে হয় কেউ যেন তার কানে গরম সীসা ঢেলে দিল। লজ্জা আর রাগ মিশে ফুঁসে উঠলেন। তিনি বলে ফেলেন, বাবা, তোমার কি লজ্জা শরম কিছুই নেই? শেহরান এবার জোরে হেসে ওঠে, কণ্ঠে স্বাভাবিকতার স্পষ্টতা। সি সি, কি যে বলেন আন্টি, নিজের বিয়ে করা বউয়ের সাথে রোম্যান্স করব, তাতেও আবার লজ্জা কিসের? বরং আপনারা যারা লজ্জা পাচ্ছেন আমাদের রোম্যান্স দেখে, তারা বরং
চোখটা বন্ধ করে মুখে মাস্ক লাগিয়ে রাখুন। তাতে লজ্জা কমুক বা নামুক কামুক, অন্তত মনের জ্বালাটা হয়তো একটু হলেও কমবে। পরি ততক্ষণে লজ্জায় পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেহরানের মুখটা চেপে ধরে, আর কিছু বলতে না দিয়েই থামিয়ে দেয়। মাসুক চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, সে যেন ভুলেই গেছে সে কি বলতে এসেছিল। সে যদি খান লজ্জায় মুখ নামিয়ে দ্রুত রান্নাঘর ত্যাগ করেন। আর ইলমা, তিনি দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে মনে মনে শত গালাগাল করে রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান। পরিসবার যাওয়ার পরে সেহরানের দিকে তাকিয়ে থাকে লজ্জায়, চোখ লাল টকটকে, কান্না জমে আছে ঠোঁটের কোণে, ঠোঁট কেঁপে উঠেছে, যেন একটু পরেই ফেটে যাবে কান্নায়। শেহরান এক ঝলক ওর মুখের দিকে তাকায়, তারপর যেন হঠাৎই নিজের ভেতরের কুকর্ম ঢাকতে মরিয়া হয়ে ওঠে, কণ্ঠে তীব্র ঠান্ডা ভান এনে বলে, এই সব তো তোর জন্যই হয়েছে। নিজের স্বামীকে টাইম দিতে পারিস না বলেই তো আজ আমাকে এই জায়গায় আসতে হয়েছে। কত মানুষ কত সুন্দরী ও সুন্দর উপাধি পায়, আর দেখ আমি, আমি শেষ পর্যন্ত বেহায়া উপাধি পেলাম। হায়, শুধু তোর জন্য। এক মুহূর্ত থামে, পরি কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে এগিয়ে যায়, ঠোঁটে টুপ করে টুকরো চুমু এঁকে দিয়ে বলে, তোর জন্য এইসব হয় পরি, সবই তোর জন্য। তারপর মান রক্ষার অভিনয়ে দ্রুত পেছনে ঘুরে চলে যায়, যেন কোনো অপরাধ করেনি কখনো। আর পরি অবাক হয়ে তাকিয়ে থাকে লোকটার অভিনয় দেখে। মানহার ধীরে ধীরে রেডি হতে থাকে। পার্লার থেকেও ও নিজেই একজনকে ডেকে এনেছে সাজানোর জন্য। মেকআপ, গহনাগাটি আর সাজসজ্জা চলতে থাকে। এই সময় ঈশানী আর তানিশা ওর রুমে এসে বলে, কি ব্যাপার মানহা, তোমার কি হলো? সন্ধ্যা তো হতে চলল। মানহা খুশি গলায় বলল, হ্যাঁ, প্রায় রেডি হয়ে গেছি আপু। তারপর একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, এসকের কি হলো? ও তো রেডি হচ্ছিল, গোছালো কি সব কিছু? ঈশানী মুখটা ভার করে বলল, না, ও বসে আছে, কেমন মন খারাপ করে, কাউকে কিছু বলছে না, শুধু রাহুলকে বলতে শুনলাম নিজেকে কি যেন দোষ দিচ্ছে। মানহা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কেন, কি বলছে ও? তানিশা বলল, তা ঠিক জানি না, তবে তুমি একবার গিয়ে দেখো না, ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে একা। মানহার কপালে চিন্তার ভাঁজ পড়ে, মনে মনে ভাবে, বিয়েটা নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ও বলল, আমি রেডি হয়ে গিয়ে দেখছি। অন্যদিকে শেহরান ফ্রেশ হয়ে নিজের রুমে আসে, চারপাশে তাকিয়ে পরীকে খোঁজে। হঠাৎ তার চোখ আটকে যায়, ড্রেসিং রুম থেকে পরী বেরিয়ে আসছে। সে পরেছে লাল রঙের কাতান শাড়ি, সোনালি জরির কাজ করা ঝলমলে কাপড়টা যেন আলোয় ঝলসে উঠছে, খোপা করে বাঁধা চুলে পেঁচানো তাজা বেলি ফুলের মালা। শেহরানের যেন হৃদস্পন্দন বেড়ে যায়, সে মন্ত্রে মুগ্ধ মতো করে এগিয়ে আসে। পরি তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে চুড়ি পরার চেষ্টা করছে। শেহরান এসে চুপচাপ পাশে দাঁড়ায়। পরি মুখ তুলে তাকায়, বিস্ময়ে কিছু বলতে যায়, তার আগে শেহরান ধীরে ধীরে ওর হাতে বালা পরিয়ে দেয়, তারপর ওকে আয়নার সামনে দাঁড় করায়, গলার হারটা নিজেই পরীর গলায় পরিয়ে দেয়। পরি একরকম অস্থির হয়ে পড়ে, নিঃশ্বাস কেমন ভারী লাগছে। শেহরান এবার আয়নায় দুজনকে দেখে, পরি নিজেও তাকায়। শেহরান ওকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলে, 7 বছর বয়সে পুতুলের মতো একটা মেয়ে, ঠিক এভাবেই সেজে এসে 19 বছর বয়সের একটা ছেলেকে হাত দুটো বাড়িয়ে দিয়ে বলেছিল, আমায় চুড়ি দুটো পরিয়ে দাও তো ভাইয়া। ছেলেটি বিরক্ত হলেও পরিয়ে দেয়, কিন্তু বাচ্চা মেয়েটি হঠাৎ টুপ করে ছেলেটির মুখে চুমু দিয়ে বলে, বড় হলে আমি কিন্তু তোমার বউ হব, কথাটা মনে রেখো। ছেলেটি তো রীতিমতো অবাক, সেদিন কথাটা উড়িয়ে দিয়েছিল ছেলেটা। কিন্তু সময় চলতে থাকে, মেয়েটি বড় হতে থাকে, সেই ছোট্ট মেয়েটির প্রতি ছেলেটা কেমন যেন আসক্ত হয়ে পড়ে কোনো এক অজানা কারণে। ওকে সর্বক্ষণ নিজের সামনে চাই, ওর হাসি, দুষ্টুমি, ছেলেটিকে দেখে ভয় পাওয়া, এড়িয়ে যাওয়া, সব কিছুই ছেলেটিকে কেমন যেন পাগল বানিয়ে দেয়। কিন্তু একটা হঠাৎ ঝড় আসে,
ওই বাচ্চা মেয়েটি আর ছেলেটার জীবনে। তারপর সব কেমন পাল্টে যায়। ততদিনে ছেলেটি বাইরে চলে যায়। ওখানে গিয়েও ওর জীবনে যেন আরো নষ্ট হতে থাকে। কিন্তু এত কিছুর মধ্যে ওই ছোট্ট মেয়েটির প্রতি ছেলেটির আসক্তি আরো বেড়ে গেল। ও খুব ভেবে দেখল, দেশে ফিরে আসলে ওই ছোট্ট মেয়েটিকে ছাড়া তার আর চলবে না এক মুহূর্তও। মেয়েটিকে তার জীবনে চাই, কিন্তু ওই মেয়েটির কাছের মানুষরাই ছিল ছেলেটির লাইফ নষ্ট করার একমাত্র কারণ। কিন্তু ছেলেটা তাও মেয়েটিকে চেয়েছে তার জীবনের সবভাবে। সেহরান একটু থেমে যায়। পরীর নিঃশ্বাস আটকে আসে এই গল্প শুনে। সাথে বাড়ে কৌতূহল। ও জিজ্ঞেস করে, এরপর কি হয়েছে? ছেলেটি কি মেয়েটিকে পেয়েছে? সেহরান এবার পরীর মুখে নিজের মুখটা মিশিয়ে বলে, মেয়েটি পৃথিবীর সেই যেই প্রান্তে থাকতো না কেন, ছেলেটি ওকে ঠিক খুঁজে নিয়ে নিজের কাছেই নিয়ে আসতো। ছেলেটি সব ঝড় পার করে অবশেষে মেয়েটিকে নিজের করেছে। বিয়ে হয়েছে ওদের। পরী অবাক হয়ে বলে, কিন্তু মেয়েটি কি ছেলেটিকে পছন্দ করতো? এত পার্থক্য দুজনের মধ্যে। আর ছেলেটির যদি সত্যিই মেয়েটির পরিবারের কারণে ক্ষতি হয়ে থাকে, তাহলে ওকে বিয়ে কেন করেছে? শুধুই আসক্তি, নাকি প্রতিশোধের জন্য? সেহরান এবার পরীকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, দুটোই। পরী অবাক হয়ে নিজের চোখের পলকে ঝাপটা দেয়। বলে, ওদের আপনি চেনেন? সেহরান পরীকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, হুম। এখনো বুঝিসনি? ওরা আর কেউ না, সেই মেয়েটি তুই, আর ছেলেটি আমি। পরী অমনি সেহরানের বুক থেকে মাথা উঠাতে চায়, কিন্তু সেহরান বলে, এইভাবে থাক পরী। পরীর মন অন্যদিকে ঘোরানোর জন্য সেহরান বলে, ছোটবেলায় আবদার করে বলেছিলি আমার বউ হবি, কিন্তু একবার না, বহুবার। তাই তো আমি মনটা নরম করে তোর মনের ইচ্ছা পূরণ করলাম। পরী মুখ উঁচু করে বলল, আমি মোটেও এমনটা বলিনি। আপনাকে আমি ভয় পেতাম। সেহরান হেসে ফেলে, এজন্যই তো। এখন তো আদর করি, যাতে করে তোর ভয়টা কমে যায়। পরী আরো কিছু বলতে যাবে, অমনি সেহরান পরীর ঠোঁট দুটো দখল করে নেয়। পরী ঠেলে সরাতে যায় ওকে, কিন্তু না পেরে উঠে পরী চোখটা বন্ধ করে নেয়। বেশ কিছুক্ষণ পরে সেহরান ছেড়ে দেয় ওকে। তারপর বলে, তোকে বলেছি না ভালো ফ্লেভারের লিপস্টিক দিতে? আমি যেগুলো এনে দিয়েছি, এইটার টেস্ট আমার মন মতো হয়নি। এখনই অন্য আর একটা দিবি। আমি রেডি হয়ে নিচ্ছি, আমার সাথে এক জায়গায় যাবি। ওয়েট কর। পরি অবাক হয়, নিজের ঠোঁটে হাত দিয়ে বলে, শয়তান লোক একটা। কিন্তু পরীর মনে সেহরানের বলা কথাগুলো খুব ভাবিয়ে তোলে। মানহা ছাদে উঠে আসে, চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়, দেখে ছাদ শূন্য। সেহরান কোথায়? একটু খুঁজতেই চোখে পড়ে সেহরান ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। শরীরে কেবলই কোট প্যান্ট, চুলগুলো এলোমেলো, চেহারা স্পষ্ট বিষণ্ণতা। মানহা এগিয়ে এসে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? এগুলো পরে আছো কেন? পেছন থেকে হঠাৎই রাহুল এসে বলে ওঠে, আসলে মানহা, ওর মনটা খারাপ। আজ আমরা সবাই মিলে ঠিক করেছিলাম ওকে বাসরের ঘর সাজিয়ে একটা সারপ্রাইজ দিব। কিন্তু কথা বলতে বলতেই রাহুল থেমে যায়। মানহা অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু কি? মাসুক এবার এগিয়ে এসে বলল, তুমি অসুস্থ, তাই এসকে বলেছে এইসবের দরকার নেই। সবকিছু তখনই হবে যখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, 1 বছর পর। সেহরান এবার মৃদু হাসি দিয়ে গভীর কণ্ঠে বলে, থাক না রাহুল, এসব বাদ দে। সবার জীবনেই তো আর সব আশা পূরণ হয় না। আমি মানহার জন্য সবকিছু ত্যাগ করতে পারি। আমাদের বিয়েটা অবৈধ হলেও বিয়ে তো, আমার কোনো আফসোস নেই। রাহুল এবার হঠাৎ গম্ভীর গলায় বলে ওঠে, তা কি করে হয়? আমি সব আবার সাজিয়ে দিচ্ছি। সেহরান এবার গলার স্বর উঁচু করে বলে ওঠে, খবরদার, ওকে কষ্ট দিয়ে কিচ্ছু করব না আমি। এই নিয়ে রাহুল ও সেহরানের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তাদের কণ্ঠস্বর উত্তপ্ত হতে থাকে।
চারিদিকের পরিবেশ থমথমে হয়ে ওঠে। ঠিক তখনই মানহা আর চুপ থাকতে না পেরে চিৎকার করে ওঠে, চুপ করো তোমরা, আমাদের বৈধভাবে বিয়ে হবে, আর বাসরও হবে। শেহরান থমকে দাঁড়িয়ে যায়, তার চোখে বিস্ময়, কণ্ঠে অবিশ্বাস। কি বলছিস তুই এসব? ততক্ষণে ছাদে জড়ো হয়েছে শুধুমাত্র বাড়ির সব বড় ছোট সবাই। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। এক কোণে দাঁড়িয়ে থাকা পরী চুপচাপ নির্বাক হয়ে আছে। মানহা কারোর দিকে না তাকিয়ে সোজা শেহরানের দিকে চেয়ে বলে, আমি প্রেগনেন্ট না, আমি সুস্থ। শেহরান এবার নিজের অভিনয়টুকু আরো বাড়িয়ে দেয়, মায়াভরা গলায় বলে, এসব কি বলছিস তুই? ওদের খুশি করার জন্য নিজেকে মিথ্যা সুস্থ বলিস না। তুই ঠিক থাকলে আমি ঠিক থাকবো। আমার তো শুধু তোকে প্রয়োজন। মানহা এবার ধীরে ধীরে শেহরানের হাতটা ধরে বলে, শোনো, আমি সব মিথ্যা বলেছি তোমাকে পাওয়ার জন্য। আমাদের মধ্যে কোনোদিন এমন কিছু হয়নি যাতে করে বাচ্চা হবে। তুমি তো আমায় সহ্যই করতে পারতে না, কিন্তু পরে আমি আমার ভুল বুঝেছি। তুমি তো আমাকেই ভালোবাসো। এখন আর আমি ভয় পাই না কোনো কিছুই। এখন আমাদের বৈধভাবে বিয়ে হবে, সব হবে। আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। শেহরান এবার গভীর স্বরে খুব নিচু গলায় বলে, কিন্তু আমি যে ঠিক নেই মানহা। মানহা একটু কেঁপে ওঠে। কেন, আবার কি হয়েছে? কোনো পূর্বাভাস না দিয়ে শেহরান এদিক সেদিক তাকিয়ে হঠাৎই সর্বোচ্চ শক্তি দিয়ে মানহার গালে জোরে চড় বসিয়ে দেয়। শব্দটি এতটাই তীব্র ছিল যে ছাদের প্রতিটি মানুষ থমকে যায়। স্তব্ধতা ছড়িয়ে পড়ে চারিদিকে। চড় খেয়ে মানহা ছিটকে গিয়ে পড়ে পেছনে দাঁড়িয়ে থাকা পরীর বুকের ওপর। মানহা কিছু বোঝার আগে পরী নিজেকে আর ধরে রাখতে না পেরে রাগে কাঁপতে কাঁপতে নিজেও আরেকটি চড় বসিয়ে দেয় মানহার গালে। ছাদ ভর্তি বাড়ির মানুষ এক একজন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না। সেজুতি আর সুমাইয়া খান স্তব্ধ হয়ে যান। শেহরান দ্রুত এগিয়ে এসে পরীকে নিজের বুকে জড়িয়ে ধরে। পরী তখনও রাগে কাঁপছে, বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। মানহা ছাদের ফ্লোরের নিচে বসে পড়ে। সব ফাঁস হয়ে যাওয়ার পর লজ্জা, ভয় ও অপমানের ভারে সে জড়সড় হয়ে যায়। নিজের সব কুকর্ম জনসম্মুখে ফাঁস হয়ে যাওয়া, আর সেই সঙ্গে চোখের সামনে ভেঙে পড়া। নিজের সব প্রশ্ন, স্বপ্ন দেখে সে হতবিহ্বল হয়ে পড়ে। চারপাশের সবাই তাকিয়ে থাকে। নির্বাক থমথমে বাতাসে ভেসে বেড়ায় সেই চড়ের শব্দ। পরী রাগে জ্বলছে, চোখ তার আগুনের লেলিহান শিখা, আর ভেতরের জমে ওঠা অপমান ও দুঃখের অনল যেন একসাথে বিস্ফোরিত হচ্ছে। শেহরান নিঃশব্দে অথচ স্থির এক স্নিগ্ধতায় ওকে আগলে রেখেছে, যেন সমস্ত ঝড়কেই বুকের পাঁজরে ঠেকিয়ে রাখতে পারে সে। আর মাটিতে বসে আছে মানহা, স্তব্ধ, স্তম্ভিত, আর অবিশ্বাসের গভীর এক গহ্বরে ডুবে। তার চোখে ভাঙা স্বপ্নের গুঁড়ো কাচ, ফাঁস হয়ে যাওয়া মিথ্যার নোংরা ছায়া, আর একাকিত্বের নির্লজ্জ আর্তনাদ। শেহরান এবার রাগে তীক্ষ্ণ কণ্ঠে মানহার দিকে এগিয়ে গিয়ে গর্জে উঠে বলে, কেমন লাগছে মানহা, সবার সামনে এভাবে ছোট হতে? কতবার তোকে ওয়ার্নিং দিয়েছিলাম, তাও কেন আমার পেছনে পড়েছিলি? শুধু তাই না, যখন আমাকে হাসিল করতে পারলি না, তখন ঠিক আমার বইয়ের ইমোশন নিয়ে খেলা শুরু করলি। কিন্তু শেষমেশ কি হলো? উত্তর দে, কি হলো? আনসার মি ড্যাম ইট। সে তার শেষ চিৎকারে ঘর জুড়ে থমকে যায় নিঃশ্বাস। পরিসহ উপস্থিত সবাই একসাথে চমকে ওঠে। মানহা যেন ঘোরের মধ্যে থেকে উঠে দাঁড়ায়। শেহরানের পাশে পরীকে জড়িয়ে থাকতে দেখে তার রাগ আরো উন্মত্ত হয়ে ওঠে। ক্ষণিকেই সে ছুটে যায় পরীর দিকে, তাকে আক্রমণ করতে, গলা চেপে ধরতে। কিন্তু শেহরান বজ্রের মতো আরো এক চড় বসিয়ে দেয় ওর গালে। গালে যেন আগুন লেগে যায়। কিন্তু মানহা আবারও আক্রমণ করতে উদ্যত হয়।
ঠিক তখনই তার মা সুমাইয়া বেগম ছুটে এসে মেয়েকে শক্ত করে ধরে ফেলেন আর ইচ্ছে মতো একের পর এক চড় মারতে থাকেন। মুখ ফেটে কান্না ছুটে আসে তার। আর সুমাইয়া বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, তুই এমন কেন করলি মানহা? সবার সামনে আমাকে এভাবে ছোট করলি কেন? নিজের বোনের সংসার ভাঙতে গেলি কেন? বল। নিজের পরিবারের সবাইকে এইভাবে ঠকাতে লজ্জা করলো না তোর? চিৎকার করে ওঠে মা তিনি। সুমাইয়া এক ধাক্কায় জর্জরিত মানহার দিকেই এবার সেজুদি খান এগিয়ে আসেন তাকে থামাতে, কিন্তু তিনি পারেন না ওনাকে থামাতে। এবার মানহা ভেঙে পড়ে। হঠাৎ সেহরানের কাছে ছুটে গিয়ে ওর পায়ের কাছে গড়াগড়ি খেতে থাকে, কাঁদতে থাকে আর বলে, আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ বলো না, এমন করছো কেন তুমি? সব ঠিকই তো ছিল। তুমি তো আমায় ভালোবাসো বলেছো। এই দেখো, আজ তো আমাদের বিয়ের দিন। আমি তোমার জন্য তো বউ সেজেছি। তুমি এভাবে আমার স্বপ্নটা নষ্ট করতে পারো না, কিছুতেই পারো না। তার কান্না থামছে না। ঈশানী আর তানহা এসে ওকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু মানহা ততক্ষণে সেহরানের পাটা আঁকড়ে ধরেছে, যেন জীবন মৃত্যুর শেষ লাইনটা লড়ছে। কিছুক্ষণ পর সে আবার গর্জে ওঠে, এই কয়দিন যা যা করেছ, এগুলো তাহলে কি ছিল? সেহরান এবার হেসে ফেলে, জোরে তাচ্ছিল্যের হাসি, যেন কেউ নিজের জয়ের পরাজিত প্রতিপক্ষ করুণা করছে। সবটাই নাটক ছিল। যেমন তুই প্রেগনেন্ট হওয়ার ভুয়া নাটক করেছিলি, তেমনই আমরা সবাই, আমি আর এই পরিবারের প্রত্যেকে সেই নাটকের অংশ ছিলাম। তোর সাথে সবাই নাটক করেছি আমরা। এই মুহূর্তে যেন মানহার মাথায় বজ্রঘাত হয়। সে স্থির হয়ে তাকিয়ে থাকে সেহরানের মুখের দিকে। সেহরান এবার গলা কঠিন করে বলে, তুই কি ভেবেছিলি তুই মিথ্যা বলবি আর সবাই তা গিলবে সহজে? এই বাড়ির বড় ছেলে আমি, সবাই আমাকে চেনে, বিশ্বাস করে। চাইলে আমি তখন তোকে এক্সপোজ করতে পারতাম সবার সামনে। জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার ছিল আমার কাছে, কিন্তু আমি করিনি। জানিস কেন? পরীকে আরও নিজের সাথে মিশিয়ে নেয় সেহরান, সামনে উপস্থিত কারোর তোয়াক্কা না করে। তারপর বলল, কারণ আমি চেয়েছিলাম আমার বউ পরী তোকে চিনুক, জানুক আসলে তুই কে। আর তার প্রয়োজন ছিল এই নাটকের, এই অভিনয়ের। সে এবার পরীকে আরো বুকের সঙ্গে টেনে নিয়ে ঠোঁট আটসাট করে বলে, তুই শেষ পর্যন্ত এতটা নিচে নেমে গেলি, ভাবতেও গা ঘিন ঘিন করছে আমার। সেহরান মুখ ফিরিয়ে নেয়, ঘরে চাপা হাহাকার। পরি এবার দৃঢ় পায়ে মানহার সামনে গিয়ে দাঁড়ায়, শান্ত কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, তুমি সেদিন যা বলেছিলে আমি তা এক মুহূর্তের জন্য বিশ্বাস করিনি। আমি তানহা আপুকে সব বলেছিলাম। ঠিক তারপরেই তারা দুজনে ঠিক করেছিলাম সত্যিটা যাচাই করব না। আমার স্বামীর ওপর অবিশ্বাস করে তাকে যাচাই করার কথা বলছি না। আমাদের ভয় ছিল তোমাকে হয়তো কেউ ঠকিয়ে দিয়েছে এই ভেবে। কিন্তু তার আগেই ইশারায় সেহরানের দিকে তাকিয়ে বলে, উনি সব জেনে গিয়েছিলেন। মানহা এবার ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠে বলে, সবই যদি নাটক হয়, তাহলে এই ঘর ভর্তি মানুষ, আত্মীয় স্বজন কেন এসেছে? এরা সবাই এখানে কি করতে এসেছে আজ? সেই মুহূর্তে রাহুল এগিয়ে এসে দাঁড়ায়, ঠোঁটে এক বিদ্রূপের হাসি। বেবি গার্ল, সবাই তো তোমার জন্য। নাটক হলেও বিয়েটা কিন্তু সত্যি হচ্ছে, আর সেটা কিন্তু তোমারই বিয়ে হবে। মানহার শরীর ঠান্ডা হয়ে যায়, চমকে ওঠা গলায় বলে, মানে আমার বিয়ে? কিন্তু কার সঙ্গে? সেহরান এবার এগিয়ে এসে মৃদু হাসিতে বলে, খুব ভালো একটা ছেলের সাথে, যে সব কিছু জেনেও তোকে নিজের করতে চায়, যে তোর মতো মেয়েকেও গ্রহণ করতে রাজি, কারণ সে একজন ওয়ার্দি ম্যান। আর তুই তো তার মতো যোগ্য পুরুষের উপযুক্ত না। কিন্তু তাও ও সব জেনে শুনে বিয়ে করতে আসছে। মানহা তখন চিৎকার করে উঠে দাঁড়ায়, কান্না ভেজা গলায় বলে ওঠে,
এই বিয়ে আমি কিছুতেই করব না। ঠিক তখনই সেলিম খান ধীর পায়ে মানহার সামনে এসে দাঁড়ান। তার মুখে কোনো রকম মায়া নেই, নেই কোনো সহানুভূতি, আছে কেবল এক কঠিন অভিভাবক সুলভ দৃঢ়তা। তার পাশেই এসে দাঁড়ান ছোট ভাই রফিক আজাদ সাহেব। দুজনে একসঙ্গে যেন সময়ের ভার বহন করে নিয়ে এসেছেন মানহার জীবনের চূড়ান্ত রায় ঘোষণা করতে। সেলিম খান স্থির চোখে তাকিয়ে বলেন, তোমার কাছ থেকে আমরা পারমিশন নিচ্ছি না মানহা, বরং ডিসিশন জানিয়ে দিচ্ছি। আর একটু পরেই তোমার বিয়ে। বরযাত্রী অলরেডি রাস্তায় আছে, কাছাকাছি এসে পড়বে, একেবারে কাছাকাছি। যাও, রুমে গিয়ে নিজের মুখটা ঠিক করে নাও। আমরা যাকে ঠিক করেছি তাকেই তোমাকে বিয়ে করতে হবে। আর যদি তোমার এতে অবজেকশন থাকে তাহলে দরজাটা খোলা আছে, যেখানে মন চায় চলে যেতে পারো। সেলিম সাহেব দরজার দিকে ইশারা করে কথাটা বললেন। এক মুহূর্তের নীরবতা নেমে এলো ছাদে, যেন আকাশ থেকে বজ্রপাত না হলেও হঠাৎ বাতাস যেন থেমে গেছে। ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষের নিঃশ্বাস আটকে গেছে। রফিক আজাদ এবার কোমল কণ্ঠে অথচ জবাবদিহিতামূলক শীতলতায় বলেন, কিন্তু যাওয়ার পরে কোনো সাপোর্ট তুমি এই পরিবার থেকে পাবে না, এমনকি এক টাকাও না। এখন তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও। আমরা নিচে যাচ্ছি, যা তোমার ঠিক মনে হয় তাই করো। কোনো আরতি অনুরোধ বা সুযোগ না রেখে তারা ফিরে যান, নিচে নেমে যান চিরন্তন পরিবারের মর্যাদা ও শৃঙ্খলার বার্তা নিয়ে। আর মানহা, সে যেন স্তব্ধ হয়ে গেছে, চোখে জল নেই, ঠোঁটে কোনো প্রতিবাদ নেই, নিঃশব্দ মাটিতে বসে পড়েছে। চারপাশে অনেক মুখ, অনেক পরিচিত চোখ, কিন্তু আজ কেউ তার জন্য কাঁদছে না। আজ কারোর চোখে তার প্রতি করুণা নেই। এই প্রথম সত্যিকারের একা হয়ে যায় মানহা। এই দৃশ্য দেখে পরীর মন খারাপ হয়ে যায়, মনের ভেতরে সামান্য দয়া জন্মায়। সে এগিয়ে যেতে চায় মানহার কাছে, হয়তো একটু সান্ত্বনা দিতে, কিন্তু সেহরান হাত ধরে তাকে টেনে থামিয়ে দেয়, চোখে আগুন জ্বালিয়ে বলে ওঠে, থাপ্পড় খাওয়ার খুব শখ হয়েছে নাকি তোর? আমার কিন্তু তোর ওপরে রাগ আছে, নিচে চল আমার সাথে। তারপর হঠাৎ যেন নিজের রাগে জল ঢেলে পরীর দিকে ফিরে দাঁড়ায়, হাত বাড়িয়ে পরীর চোখের কোণ থেকে কান্নার রেখা মুছে দিয়ে কপালে ভাঁজ চোখে রেখে, কাঁদছিস কেন? আমি তোকে মেরেছি? পরী অবাক হয়ে বলে, আমি আবার কি করলাম? সেহরান এবার পরীর হাতটা শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় বলে, রাতে তোকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব প্র্যাকটিক্যালি যে তুই আসলে কি করেছিস। এক মুহূর্ত থেমে দৃষ্টিতে একরকম খেলা এনে ফিসফিস করে বলল, অবশ্য যদি তুই চাস তাহলে আমি এখনই বোঝাতে পারি। এই কথা বলেই পরীর ঠোঁটে হঠাৎই টুপ করে একটা চুমু এঁকে দেয়। পরী স্তব্ধ হয়ে যায়, আর সেহরান কোনো ভান না করে ওর হাত ধরে ঠিক আগের মতোই এগিয়ে চলে, যেন কোনো যুদ্ধ শেষে নিজের বিজয়কেতন হাতে নিয়ে যাচ্ছে। পরী অবাক হয়, সাথে কৌতূহল বাড়ে। আপনি সব কথা রাতেই কেন বোঝাতে চান? দিনে তো যথেষ্ট সময় পান বোঝানোর। সেহরান এবার ঘাড় ঘুরিয়ে পরীর চোখে চোখ রেখে হালকা ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, আচ্ছা, রুমে চল, আগে তোকে একটু ঠিকঠাক করে বুঝিয়ে নেই, তারপর না হয় আমরা বিয়েতে অ্যাটেন্ড করব। কণ্ঠে এক ধরনের শাসন আর খুনসুটির মিশেল, আর চোখে ছিল একগুচ্ছ সংকেত, যেটা পরী বুঝতে খুব একটা সময় লাগলো না। তার মন তখনও আবেগে ঘোলাটে, এমনিতেই তার মন খারাপ। আর রুমে যাওয়ার কথা শুনেই সে শটান হয়ে বলে ফেলে, দরকার নেই, আমি কিছুই বুঝতে চাই না, নিচে চলুন। সেহরান হেসে ওঠে একটা শব্দ করে, স্বস্তিতে পরীকে স্বাভাবিক হতে দেখে। এদিকে ছাদে বাড়ির বাকি সদস্যরা ব্যস্ত হয়ে পড়েছে মানহাকে বোঝানোর জন্য। চারিদিকেই চলছে নানান কণ্ঠস্বর,
কেউ সান্ত্বনার, কেউ রাগের, কেউ বাস্তবতার কথা ওকে বুঝিয়ে চলেছে। রাহুল আর মাসুক নিজেরাও সেহরান ও পরীর পেছনে পেছনে নিচে নামতে থাকে, যেন নাটকের পরবর্তী দৃশ্যের জন্য মঞ্চ প্রস্তুত হয়ে উঠেছে ধীরে ধীরে। নিচে নামতেই সেহরান ও পরীকে একসাথে দেখে এগিয়ে আসেন সেলিম সাহেব। মুখে হালকা হাসি, তবে কণ্ঠে কর্তৃত্বের দৃঢ়তা। আব্বু, মিস্টার জাওয়াদ আর আমাদের কোম্পানির অনেকেই এসেছেন। আমি নিজেই ইনভাইট করেছি। তুমি পরীকে নিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে নাও ওনার সঙ্গে। ওনার সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। সেহরান মাথা নেড়ে সম্মতি জানায়। পরীর হাতটা শক্ত করে ধরে এগিয়ে যায় অতিথিদের দিকে। একে একে সবার সঙ্গে ভদ্রভাবে করমর্দন, নম্র হাসি, কিন্তু পরীর হাত ছাড়েনি সে এক মুহূর্তের জন্যেও। যেন হাতটি ধরে রাখাই ছিল তার আত্মবিশ্বাসের চাবিকাঠি। পরীও বিমুগ্ধ হয়ে তাকিয়েছিল সেহরানের দিকে, তার ব্যবহারের সৌন্দর্য, আত্মবিশ্বাসে আর একরকম গর্বে। একটু দূরে দাঁড়িয়ে থাকা শেহরিশ নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করছিল। বুকের ভেতরটা আগুনের মতো জ্বলছিল, তবুও মুখে কোনো অভিব্যক্তি আসতে দেয়নি। বুঝে গেছে সেহরান ও পরীর সম্পর্ক প্রতিদিন আরো বেশি গাঢ় হচ্ছে। এখন এই সম্পর্ক কেউ চাইলেও ভাঙতে পারবে না। এদিকে তানিশা শেহরিশকে দেখতে পেলেও আজ আর এগিয়ে যায় না। সেই পার্টির অপমান আজও মনে গেঁথে আছে। আর দ্বিতীয়বার নিজেকে ছোট করতে চায় না। আজ শেহরিশ নিজেই তানিশার পাশ থেকে যেতে গেলেই তাকে থামায়, কণ্ঠে অনুশোচনা মেশানো কোমলতা। মিস তানিশা, সরি। তানিশা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, চোখে প্রশ্ন, ফর হোয়াট? শেহরিশ চোখ নামিয়ে শান্ত স্বরে বলে ওঠে, সেই দিনের পার্টিতে আপনার সঙ্গে যে মিসবিহেভ করেছিলাম তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। তানিশা খুব স্বাভাবিকভাবে ইটস ওকে বলেই আর কোনো প্রতিক্রিয়া করার সুযোগ না দিয়ে চলে যায়। শেহরিশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। ঠিক এই সময় বরযাত্রী এসে পৌঁছায়, আরিফ তার পরিবার নিয়ে। রাহুল, মাসুক, শেহরিশ সবাই মিলে অতিথিদের আন্তরিকতার সঙ্গে ভেতরে নিয়ে যায়। আরিফকে বরের নির্ধারিত আসনে বসিয়ে দেওয়া হয়। সেহরান তখন পরীর সঙ্গে নিয়ে নিজেই এগিয়ে আসে। আরিফ সেহরানকে দেখে উঠে দাঁড়াতে গেলে সেহরান হাত তুলে থামিয়ে দিয়ে বলে, এটা বাড়ি আরিফ। আজ থেকে তুমি আমাদের পরিবারের জামাই, আমার বোনের হাজবেন্ড। এখন থেকে তুমি আমার ভাইয়ের মতো। মনে কোনো দ্বিধা রেখো না, বিয়েটা এনজয় করো। পরি বিস্ময়ে তাকিয়ে থাকে আরিফের দিকে। এখন বুঝতে আর বাকি থাকে না কেন সেহরান আগেই তাকে বলেছিল বিয়ে আজই হবে, কারণ পাত্র তো অনেক আগেই ঠিক করা ছিল। আরিফ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে প্রশ্ন করে, স্যার, মানহা কি সব জানে? সেহরান কিছু বলার আগেই রাহুল হেসে বলে, রিল্যাক্স ব্রো, তোমার বর্তমানে যা হওয়া বউ সবই জানে। কিন্তু চিন্তা করো না, আজ তোমার ভার্জিনিটি হরণ করার কেউ আটকাতে পারবে না। আরিফ লজ্জায় কেশে ওঠে, আর পরী লজ্জায় তড়িঘড়ি করে সেহরানের কাছ থেকে হাত ছাড়িয়ে বলে, আমি দেখি ওই দিকের কি অবস্থা, বলেই চলে যায়। সেহরান আর মাসুক তখন অগ্নিদৃষ্টিতে রাহুলের দিকে তেড়ে আসে। রাহুল একটু পিছিয়ে যায়, কিন্তু বেশি দূর যেতে পারে না। মুহূর্তের মধ্যে ওরা দুজনে মিলে তাকে ধরে ফেলে। মাসুক বলে, আরিফ, তুমি ওয়েট করো, আমরা তোমার বউকে নিয়ে আসছি। রাহুল বুঝে ফেলে কি হতে যাচ্ছে, সাথে সাথে বলে, এই এই, তোরা যা, আমি এখানে থেকে বরকে সঙ্গ দিচ্ছি। সেহরান দাঁতে দাঁত চেপে বলে, দাঁড়া, থাকাচ্ছি তোকে, আমাদের সঙ্গে চল, ওই দিকে একটু দরকার আছে। ওরা বরের পরিবারের খাওয়া দাওয়ার জায়গার দিকে যায়। সেখানে পৌঁছে সেহরান রাহুলকে উদ্দেশ্য করে বলে, কি যেন বলছিলে আরিফকে? রাহুল গম্ভীর মুখ করে বলে, কই তেমন কিছু বলিনি তো। মাসুক এবার দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়েট, তোর এই উল্টাপাল্টা জোকসের জন্য আমার নিজের ছেলে হলেও
লজ্জায় মুখ ঢাকতে ইচ্ছে করছিল। রাহুল তখন অদ্ভুত সিরিয়াস মুখে বলে, ও এই কথা, তাহলে একটু ওয়েট কর, আমি আশেপাশে খুঁজে দেখি কারোর কাছে কোনো বোরখা আছে কিনা, ধার করে এনে দিচ্ছি। শেহরান অবাক হয়ে বলে, বোরখা দিয়ে কি করবি? রাহুল এক চিলতে ঠাট্টার হাসি দিয়ে বলে, মাসুর তো লজ্জা করছে, তাই ওর মুখটা ঢাকার ব্যবস্থা করব। তার কথা শেষ হবার আগেই শেহরান আর মাসুক একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। দুজন দুদিকে দাঁড়িয়ে রাহুলকে কিল ঘুষিয়ে দিয়ে ধোলাই দিতে শুরু করে। শেহরান রাগে ফেটে পড়ে, তুই কি বললি আরিফকে? ভার্জিনিটি হরণ হবে? ইডিয়েট! তোর জন্য আমার বউ লজ্জায় পড়ে আমায় ছেড়ে চলে গেল। ও তো এখনো ছোট, কিছুই বোঝে না। সবেমাত্র আমি শিখিয়ে পড়িয়ে নিচ্ছিলাম, কিন্তু তুই দিলি তো বাঁশ দিয়ে সব নষ্ট করে। মাসুক ওর কথার সূত্র ধরে বলে, এই ছেলেদের আবার ভার্জিনিটি কিসের রে? রাহুল ওদের দুজনকে থামিয়ে দিয়ে গলা উঁচিয়ে বলে, স্টপ। ওরা থেমে গেলে সে হাঁপাতে হাঁপাতে বলে, আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম তোরা দুজন বন্ধু নামের কলঙ্ক। কারণ তোরা দুজনই তাদের তোদের ভার্জিনিটি খুইয়ে বসে আছিস। তারপর গা জ্বালানো এক হাসি দিয়ে আরো জোরে হেসে ওঠে। শেহরান আর মাসুক এবার একসঙ্গে চিৎকার করে বলে ওঠে, রাহুলের বাচ্চা, একবার শুধু তোকে হাতের কাছে পাই, তারপর দেখব কে তোর ভার্জিনিটি রক্ষা করে। আর রাহুল, সে ততক্ষণে নিজের জামা কাপড় ঝেড়ে পরিষ্কার করে নিয়েছে, মুখে সেই চিরচেনা ভণ্ডামি মাখানো আত্মবিশ্বাসের হাসি। রোম, ইতালি। বাংলাদেশের সময় অনুযায়ী এখন এখানে প্রায় বিকাল ৩টা। গ্রীষ্মের শেষ ছোঁয়া যেন চারিদিকে ছুঁয়ে আছে রোম শহরের পশ্চিম আকাশে। সূর্যটা তখনও এক ফালি রূপালি আভা ছড়িয়ে ঝিমোচ্ছে। জানালার বাইরের আকাশ রক্তিম। পাইন গাছগুলো নিঃশব্দে দুলছে হালকা বাতাসে। দূরের পাহাড়গুলোকে মনে হচ্ছে যেন স্বর্গের আঁচড়। পাথরের পুরনো বাড়িগুলোর সেই ইতিহাসের কথা বলে, যেখানে ভালোবাসা আর যুদ্ধ হাত ধরাধরি করে চলে। সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যকে উপেক্ষা করেই একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে ঘন হয়ে উঠেছে এক আবেগ ঘন দৃশ্যে। বিছানার কোণে বসে আছে নন্দিনী, চোখে অনিদ্রার ছাপ, মুখে ক্লান্তি। শরীরটা যেন তার নিজের নয়। কয়েকদিন ধরেই কিছুই খেতে পারছে না সে। খেতে গেলেই গা গুলিয়ে ওঠে, বমি করে। শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ডাক্তার দেখিয়ে এসেছে ইউভান। তিনি বলেছেন গর্ভাবস্থায় প্রথম কয়েক মাস এমনই হয়, কিন্তু নন্দিনীর কেসে একটু বাড়তি সাবধানতা জরুরি, নচেত ঝুঁকি হতে পারে তার অনাগত শিশুর। কিন্তু নন্দিনী কিছুতেই খেতে পারছে না। মুখে খাবার তুলতে গেলেই কেবলই বমির অনুভূতি। তবুও ইউভান জোর করে খাইয়ে দিতে চেষ্টা করে। তার চোখে তখন রাগ, উদ্বেগ আর একরাশ মায়া। খেতে হবে, কঠোর স্বরে বলে ওঠে ইউভান। নন্দিনী অনুরোধ করে বলে, প্লিজ স্যার, ইচ্ছে করছে না। এই ডাক্তার ইউভানকে নরম করে দেয়। স্যার, এই সম্বোধন এখনো মাঝে মাঝে ওর মুখ থেকে বেরিয়ে আসে। হয়তো অভ্যাসবশত, হয়তো অজান্তে শ্রদ্ধার ছায়া বয়ে আনে। ইউভান আর জোর করে না। সে জানে বেশি জোর করে নন্দিনী আবার গা ভাসিয়ে দেবে। সে ধীর পায়ে হাতে উঠে দিয়ে ধুয়ে ফিরে আসে। তারপর নন্দিনীর পাশে এসে বসে, ওকে আলতো করে বুকের মধ্যে জড়িয়ে ধরে। তার শক্ত বুকে মাথা রেখে যেন একটু প্রশ্রয় পায় নন্দিনী। ইউভান তার চুলে হাত দিয়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, তোমার কি খুব কষ্ট হচ্ছে নন্দু? নন্দিনী নিঃশব্দে নাক ঘষে ইউভানের বুকে। এটা তার খুব পছন্দের কাজ। বিশ্বাস করুন, আপনি পাশে থাকলেই আমার কোনো কষ্টই হয় না। আমার কথাগুলো ইউভানের ভেতরটা যেন নরম করে দেয়। ওর চোখে জল আসে না, কিন্তু হৃদয়ের গভীর থেকে কোথাও মায়া আর হয়তো একটু ভালোবাসা জেগে ওঠে। সে আবারও নন্দিনীর দিকে তাকিয়ে বলে, এত কেন ভালোবাসো আমায় নন্দু? আমি যে তোমার যোগ্য না। নন্দিনী এবার গলায়
নরম বক করে বলে, জানেন, আমার 5 বছর বয়সে আম্মু মারা যান। আব্বু আবার বিয়ে করেন। ছোট আম্মু কোনোদিন আমায় নিজের ভাবতে পারেননি। আব্বু প্রথমে ঠিক থাকলেও পরে তিনি পাল্টে যান। হঠাৎ একদিন উনিও আমায় ফাঁকি দিয়ে চলে যান, এতিম করে। লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। মামা না থাকলে হয়তো আজ এই পর্যন্ত আসতে পারতাম না আমি। ছোটবেলা থেকেই আমার একটা পরিপূর্ণ পরিবারের শখ ছিল। জানি না কিভাবে আপনার সাথে জড়িয়ে গিয়েছি। শুধু এতটুকুই জানি, আপনার পাশে থাকলেই মনে হয় আমি সম্পূর্ণ। এখন বলতে পারি আমারও একটা সম্পূর্ণ পরিবার আছে। ধন্যবাদ স্যার। ইউভান শক্ত করে নন্দিনীকে জড়িয়ে ধরে। তার কণ্ঠ গম্ভীর, অথচ আবেগে নরম। ধন্যবাদ তো তোমায় দেব। তুমি সাহস করে আমার শূন্য পৃথিবীটাকে ভরিয়ে দিয়েছ নন্দু। আমি সারাদিন ভাবি, আমার বাচ্চা সারাদিন পাপা পাপা বলে ডাকবে, ছোট ছোট পায়ে হাঁটবে, বায়না করবে, কান্নাকাটি করবে। তুমি ওর নামে নালিশ করবে সারাক্ষণ। আমার পুরো পৃথিবী এখন তোমরা দুজন নন্দু। আর কিছুতেই আমি তোমাদেরকে হারাতে চাই না। দ্বিতীয়বার আমি আর শূন্য হতে চাই না। সে থামে, একটু নিঃশ্বাস নিয়ে বলে, আমার সবকিছু জানার অধিকার তোমার আছে নন্দু। আগে সুস্থ হয়ে ওঠো, তারপর সব বলবো। এই কথাগুলো শোনার পর নন্দিনী নিজেকে আর ধরে রাখতে পারে না। সে উঠে ইউভানকে শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখে তখন অশ্রু, ঠোঁটে প্রশান্তি। ইউভানও তাকে আগলে রাখে স্নেহের ছায়ায়। তারপর জিজ্ঞেস করে, একজনের সঙ্গে পরিচিত হবে নন্দু? নন্দিনী কিছু বলার আগেই ইউভান বেডসাইড টেবিল থেকে একটা ছবি বের করে দেখায়। ছবিটা হাতে নিয়ে নন্দিনী অবাক হয়ে তাকায়। সেখানে 8 কি 9 বছর বয়সী একটা মিষ্টি মেয়ের ছবি, যেন জ্যান্ত একটা পুতুল। তার চোখ দুটো চাঁদের আলোর মতো মায়াবী। কি সুন্দর দেখতে মেয়েটা! কে ও? বিস্ময়ে জিজ্ঞেস করে নন্দিনী। ইউভান নন্দিনীকে আরো কাছে টেনে নিয়ে বলে, আমার আদরের ছোট্ট পরী। নন্দিনী তখন ইউভানের চোখের দিকে তাকিয়ে থাকে। তার মনের মধ্যে আবেগের ঢেউ খেলে যায় সব জানার জন্য। পরী আর তানহা পরম যত্নে মানহাকে বউ সাজিয়ে নিচে নিয়ে আসে। তাদের প্রবেশ যেন বিয়েবাড়ির চারপাশে আলো এক অন্যরকম উজ্জ্বল হয়ে ওঠে। অতিথিদের চোখ পরীর অপরূপ রূপে আটকে পড়ে, কিন্তু বিশেষ দুটি চোখ পরীর ওপরে স্থির হয়ে থাকে। এক জোড়া সেহরানের, আর অন্যটি তানহার মামার ছেলে রিহানের। রিহান সে সদ্যই বিদেশ থেকে ছুটিতে দেশে এসেছে। পরীকে চিনতে পারেনি, কিন্তু তার চোখে যে বিস্ময় ও মুগ্ধতা জমে ওঠে তা এক মুহূর্তে বলে দেয় পরী তার হৃদয়ে ঝড় তুলেছে নিঃশব্দে। এদিকে পরী মানহাকে ঠিক বিয়ের আসনে বসিয়ে দিয়ে নিজে একটু সরে আসে। তার চোখে খোঁজ, মানে ব্যাকুলতা। সে খুঁজছে তার আম্মুকে। ভালো করেই দেখেছে, ওর আম্মু একাই এসেছে, আপু আজ বিয়েতে আসেনি। অন্যদিকে সেহরানও পরীর গতিবিধি লক্ষ্য করছিল। সে এগিয়ে যেতে চায় পরীর দিকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেলিম সাহেব তাকে ডাক দেন। পিতৃত্বের স্নেহে ভর করে তিনি ছেলেকে নিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। সেহরান বাধ্য হয়ে ছেলের মতো বাবার পাশে দাঁড়িয়ে থাকে, সাময়িক থেমে যায়। এদিকে মানহা আর আরিফের বিয়ে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মানহা এক প্রকার ঘোরের মধ্য থেকেই কবুল বলে দেয়। কার সঙ্গে বিয়ে হচ্ছে তা জেনে নেওয়ার প্রয়োজনও যেন অনুভব করে না। বুকের ভেতরটায় একটা ভারী পাথর যেন চেপে বসে আছে। কিন্তু আরিফ আজ আনন্দে আত্মহারা। জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে সে পেয়েছে পূর্ণরূপে। মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞা করে নেয়, এই মেয়েটির মনও সে একদিন জয় করে নেবে ভালোবাসা দিয়ে। এদিকে তানহা পরীকে সাহায্য করে, আবার নিজেও সুন্দর করে একটা লেহেঙ্গা পরে দাঁড়িয়ে থেকে বিয়েটা উপভোগ করছে। রঙিন আলো, গানের সুর আর বিয়ের উৎসবের মোহময় পরিবেশের মাঝে হঠাৎ এক তরুণ ছেলেকে দেখা যায়, যে তানহার দিকে এগিয়ে এসে কিছুটা ঠাট্টার সুরে বলে,
ইউ আর সিঙ্গেল মিস? দেখলাম একা একা দাঁড়িয়ে আছেন। তানহা মুহূর্তেই বুঝে যায় ছেলেটি ফ্লার্ট করছে, তবুও মুখে মজা করার হাসি রেখে বলে, জি, আসলে আমিও কাউকে খুঁজছি। ছেলেটি চোখ মেলে হেসে জিজ্ঞেস করে, কাকে মিস? তানহা কিছু বলতে যাবে, ঠিক তখনই রাহুল, সে অনেকক্ষণ ধরেই এই পরিস্থিতি লক্ষ্য করছিল, এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, কি গো রাহার আম্মু, এখানে কি করছো তুমি? আমার মেয়ে তো ওর আম্মুকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েকে ব্রেস্ট ফিড করাতে হবে তো। চলো, ওর খিদে পেয়েছে। তানহা হতভম্ব হয়ে বলে, কোথায়? রাহুল এক মুহূর্ত দেরি না করে ছেলেটির সামনে সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে তানহার কোমরে হাত রাখে, যেন সহধর্মিণীকে আদর করে কাছে টেনে নেয় এবং বলে, ওপরে, আমাদের মেয়ের কাছে। এরপর ছেলেটির অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে হালকা চাহনিতে কিন্তু জোরালো কথাই বলে, ব্রাদার, নেক্সট টাইম চেক প্রপারলি। ভালো করে খোঁজ নিয়ে দেখবে যাকে মন দিতে চাচ্ছ সে একটা বাচ্চার মা কিনা। ছেলেটি এক কথায় যেন একরকম ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে দাঁড়িয়ে থাকে, চেহারায় বিস্ময় আর হতাশার ছাপ স্পষ্ট, ঠিক যেন কারোর ধরা মাছ হাত থেকে ফসকে গেছে। এই দৃশ্য সবটাই দূর থেকে লক্ষ্য করছিল পরী আর ঈশানী, মুখে হালকা হাসি, চোখে মুগ্ধতা, রাহুলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর তানহার লাজুক প্রতিবিম্ব এক অনবদ্য কৌতুক মুহূর্ত তৈরি করে দেয় এই বিয়ে বাড়ির আবহকে। এইদিকে বিয়ে বাড়ির চত্বরে তখন উৎসব মুখর পরিবেশ, সেজে উঠেছে চারিদিক, আলোয় আলোয় ঝলমল করছে সবকিছু। এর মাঝেই সেজুদি খান, সেলিনা চৌধুরী, সুমাইয়া খান, মিসেস ইলমা ও আফরোজা ভূঁইয়া সহ অনেকজনই অভিজাত নারী নিজেদের মাঝে গল্পে মগ্ন, তাদের চোখে মুখে বংশীয় গর্ব, আর কথায় কথায় ফুটে উঠছে অভিজ্ঞতার দীপ্তি। এই ব্যস্ত মুহূর্তে পরী নিঃশব্দে এসে দাঁড়ায় তার মায়ের পাশে। সেলিনা চৌধুরী এক ঝলকে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কিছু বলবি পরী? পরী মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে, হ্যাঁ আম্মু। দূরে দাঁড়িয়ে রিহান সেই দৃশ্য অবলোকন করে নিঃশব্দে। তানহার মুখ থেকেই সে জেনেছে এই পরী তানহা, অর্থাৎ সেলিনা ফুপ্পির কন্যা। তার চোখে তখন কৌতূহল ও মুগ্ধতা একসাথে খেলা করছে। সেলিনা চৌধুরী সবাই থেকে একটু দূরে সরে এসে মেয়েকে বলেন, বলো। পরী হঠাৎ করেই তার মাকে জড়িয়ে ধরে আবেগ ভরা কণ্ঠে বলে, আম্মু, তুমি কি এখনো আমার উপরে রাগ করে আছো? কিছুক্ষণ চুপ থেকে সেলিনা বলেন, তাতে তোমার কি এসে যায়? তুমি তো এখন আর আমাকে নিজের ভাবো না। মায়ের কথা যেন তীক্ষ্ণ তীর হয়ে বিঁধে যায় পরীর হৃদয়ে। সে থেমে গিয়ে বলে, এমন কিছুই নয় আম্মু। সেলিনা চৌধুরীর কথা না বাড়িয়ে বলেন, চলো, ওখানে সবাই আছে, পরে এইসব বিষয়ে কথা বলবো। পরী শান্তভাবে মাথা নোয়ায়, কিছু না বলেই সবার মাঝে গিয়ে দাঁড়ায়। এই সময় রিহান ওদের কাছে এসে দাঁড়ায়। তার মা ইলমা তখন ছেলের প্রশংসায় পঞ্চমুখ, বলছেন, ভালো একটা মেয়ে খুঁজে দিন ভাবি, আপনারা কেউ। এবার ছেলেকে বিয়ে দিয়ে তবেই বিদেশে পাঠাবো। পরী মাথা নিচু করে থাকে। কে এসেছে তা দেখার প্রয়োজন মনে করে না সে। সে যদি খান এবার রিহানকে উদ্দেশ্য করে বলেন, আগে ছেলের কাছে শুনুন ভাবি, তার কোনো পছন্দ আছে কিনা। কি রিহান, আছে কোনো পছন্দ? বিদেশ ফেরত রিহান বেশ আত্মবিশ্বাসী ভাবে বলে ফেলে, হ্যাঁ আন্টি, এখানে এসেই একজনকে পছন্দ হয়েছে। আমার আপনাদের বাড়ির মেয়েকে পছন্দ হয়েছে। সবাই মনে করে নিশ্চয়ই সে তানহার কথা বলছে, কিন্তু রিহান সকলকে অবাক করে দিয়ে এগিয়ে এসে সেলিনা চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে, আন্টি, আমি আপনার মেয়ে পরীকে বিয়ে করতে চাই। বিয়ের পর ওকে সাথে করেই নিয়ে যাব। সাথে সাথে চারপাশে যেন নিস্তব্ধতা নেমে আসে, সবাই হতভম্ব, আর তার মাঝেই কণ্ঠের ব্যঙ্গ আর চোখে আগুন নিয়ে
পেছন থেকে ভেসে আসে সেহরানের কণ্ঠ। তোমার চোখে ছানি পড়েছে নাকি? চোখের ডাক্তার দেখাও। কোন দিক দিয়ে তোমার ওকে কুমারী মনে হচ্ছে? ও তো কবেই ওর সবকিছু ওর স্বামীর নামে করে দিয়েছে। বাকিরা একেবারে চুপ হয়ে গেছে। সেহরান এবার পরীর পাশে এসে দাঁড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে দীপ্ত কণ্ঠে বলে, আমি বুঝলাম না, সবার কেন আমার বিয়ে করা বইয়ের ওপরে নজর পড়ছে। হাই না, বউটাকে দেখে আর বাইরে রাখা নিরাপদ নয়। পরী লজ্জায় মুখ নামিয়ে ফেলে, চিবুক কাঁপে তার। বড়রা কেউ কোনো কথা বলল না। রিহান হতবিহ্বল কণ্ঠে বলে, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সেহরান এবার ওর দিকে ঘুরে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, না বোঝার মতো তো কিছুই বলিনি। ওই যে আন্টিকে দেখছো না, ইলমা আন্টি, ওনাকে জিজ্ঞেস করো। উনি তো আমাদের খোলামেলা রোম্যান্স কিচেনে দেখেছেন। ইলমা আন্টি মুখ ফিরিয়ে সেজুদি খানকে বলেন, কি অসভ্য ছেলে আপনার! কোনো বড় ছোট মানে না, বিয়ে যেন সে একাই করেছে, খোলামেলা সব বলে ফেলে। সেহরান এবার হেসে ফেলে, বলে, আরে আন্টি, অ্যাকচুয়ালি আমি তো বলতে চাই না, কিন্তু কি করব বলুন, মাঝে মাঝে কয়েকটা আপদ এসে জোটে, সংসারটা ঠিক করে করতেও দেয় না আমায়। এরপর আর দেরি না করে সে পরীর দিকে ঘুরে কঠোর কণ্ঠে বলে, এখনই সোজা রুমে যাবি, সব চেঞ্জ করে ফেলবি। এখানে সব কাজ প্রায় শেষ, তোর এখানে আর কোনো কাজ নেই। সোজা আমাদের রুমে যাবি, আর এক পাও যেন নিচে না দেখি। আমি আসছি একটু পরেই, মার্ক মাই ওয়ার্ড পড়ি। পরি কিছু না বলেই লজ্জা আর ভয়ে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে ওপরের দিকে চলে যায়। রিহান ততক্ষণে পুরোপুরি স্তব্ধ, কিছুই যেন বুঝে উঠতে পারছে না। সেহরান তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চারপাশে তাকিয়ে ধীর পায়ে সেখান থেকে সরে যায়। সেলিনা চৌধুরীর চোখে তখন বিস্ময় আর অভিমান। মনে মনে নিজেকেই প্রশ্ন করেন, এতটা অসভ্য তুমি কেমন করে হতে পারো সেহরান? আর আরিফের মা আফরোজা ভুঁইয়া পাশে বসে হঠাৎ বুকটা চেপে বলেন, আমার না প্রেশার বেড়ে গেছে। ঘর জুড়ে তখনও নীরবতা, বাক্যহারা মুখগুলোতে স্পষ্ট বিস্ময়, আর কোনো এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। পরি ধীরে ধীরে ওপরের তলায় নিজেদের রুমে পা রাখে। মনের মধ্যে যেন ঝড় বয়ে চলেছে। নিচে সেহরানের বলা কথাগুলো এখনো কানে বাজছে। ওর ঠোঁটে এখনো লেগে আছে সেই চাপা অনিশ্চয়তা, চোখে ছায়া উদ্বেগের। ঘরে ঢুকেই সে আলমারি খুলে রাতের জন্য রাখা একটি আরামদায়ক ড্রেস বের করে নেয়। এরপর সোজা ওয়াশরুমে প্রবেশ করে। গোসলের প্রতিটি ফোঁটা যেন মনের মধ্যে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফেরে। হালকা বাষ্পে ভিজে ওঠা আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের ভেজা চুলগুলো আঁচড়াতে থাকে, তখনই মনে পড়ে যায় সেহরান বলেছিল এই 2 দিনের মধ্যেই লাগেজ গুছিয়ে ফেলতে, কারণ ওরা খুব শীঘ্রই ইতালি পাড়ি দেবে। এই যাত্রায় হয়তো সহজে আর দেশে ফেরা হবে না। পরীর বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। প্রিয় পরিবার, মায়ার বাঁধনে বাঁধা নিজস্ব মাটি, আপন দেশের আকাশ, সব পেছনে ফেলে এই অচেনা নতুন যাত্রায় পা রাখতে হবে তাকে। কিন্তু সবচেয়ে বেশি যেটা তীব্র ব্যথা হয়ে বাজে, তা হলো মাকে এভাবে একা ফেলে চলে যেতে হবে দেখে। সেই চিন্তার ভারে দম নিতে কষ্ট হতে থাকে পরীর। আর দেরি না করে লাগেজ টেনে বের করে। আলমারি থেকে ধীরে ধীরে একে একে জামা কাপড় নামিয়ে ভাঁজ করে ভেতরে সাজিয়ে রাখতে থাকে। হঠাৎ চোখ পড়ে এক কোণে রাখা সেহরানের পুরানো কালো রঙের ব্রিফকেসটা। এর আগেও সে এই ব্যাগটি দেখেছে বহুবার, কিন্তু সবসময় তা তালাবদ্ধ ছিল। পরি ধরে নিয়েছিল, আজও নিশ্চয় লক করা। ব্যাগটা সরাতে গিয়েই হঠাৎ হাত ফসকে পড়ে যায় মেঝেতে, আর একরাশ কাগজপত্র, কিছু জিনিসপত্র ছড়িয়ে পড়ে। আতঙ্কিত পরি তাড়াতাড়ি তা গুছিয়ে ফেলতে যায়, কারণ সেহরান যদি হঠাৎ দেখে ফেলে তাহলে কি যে হবে কে জানে।
সবকিছু তুলতে গিয়ে হাতে নিয়ে আচমকা একটা ডায়েরি চোখে পড়ে তার। চোখ বড় বড় হয়ে যায় পরীর। এই তো সেই ডায়েরি যেটা সেই দিন তার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল সেহরান। দম আটকে আসে। সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা ভিজিয়ে লক করে দেয়। তারপর সেহরানের ব্রিফকেসটা আগের জায়গায় সযত্নে রেখে দেয়। মনে মনে সাহস জোগাড় করে বিছানায় বসে ডায়েরিটা হাতে নেয়। এই ডায়েরিতেই নিশ্চয়ই সব লুকিয়ে আছে, ওর ভেতরকার সব কথা, সব কষ্ট। নিজের মনেই বিড়বিড় করে পড়ি। প্রথম পাতাটি উল্টাতেই চোখে পড়ে সুন্দর হস্ত অক্ষরে লেখা 2টি লাইন। আমি সেই ব্যথা যাকে কেউ কখনো দেখেও না দেখার ভান করে। আমি সেই ভালোবাসা যা নিঃশব্দে নিজেকে নিঃশেষ করে ফেলেছে প্রতিনিয়ত। প্রেমে অভিমান হয় কারণ আমরা ভালোবাসি, কিন্তু সেই অভিমান যদি সম্পর্ক ভেঙে দেয়, যদি ভালোবাসা মুছে যায়, তবে কি সেই ভালোবাসার পবিত্রতাই পাপ হয়ে যায়? এই দুটি অংশ যেন পরীর বুকে এক দহন জেলে দেয়। কি গভীর বেদনা ছোঁয়া লেগে আছে সায়ারার লেখা প্রতিটি অক্ষরে। কতখানি কষ্ট লুকিয়ে রেখেছিল মানুষটা নিজের অন্তরে, তা কল্পনাও করা যায় না। পরী আরও পড়তে থাকে। প্রেম একটি আবেগ, একটি টান, কখনো তীব্র, কখনো নরম, কিন্তু সবসময় গভীর। সেই প্রেমে যখন কেউ অভিমান করে, তখন সেটা কি ভুল নাকি অভিমান আসলে ভালোবাসারই আরেকটি রূপ? কারণ অভিমান জন্মায় তখনই যখন কাউকে না বলা একরাশ ভালোবাসা জমে থাকে বুকে। যেখানে প্রত্যাশা থাকে সেখানে বিরূপতায় জন্ম নেয় অভিমান। তাই তো অভিমান মানেই দূরত্ব নয়, বরং এক প্রকার নীরব আকুলতা, যেখানে কেউ চায় নিজে এসে নিজের প্রিয়জন বলুক, তুই রাগ করিস না, আমি আছি তো। কিন্তু সেই অভিমান যদি দীর্ঘ হয়, যদি কথা না বলে সম্পর্ককে ধীরে ধীরে নিঃশ্বাস রুদ্ধ করে ফেলে, তবে কি তাতে শুধু প্রেম ক্ষতিগ্রস্ত হয় নাকি প্রাণও? সেই হৃদয় যে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, সে যদি ভুল বোঝাবুঝি, আত্মসম্মান বা দূরত্বের পেছনে প্রেমকে আড়াল করে ফেলে, তবে কি সে অপরাধী? সে কি পাপ করে ফেলে নিজের প্রাণে? আরিয়ান, আপনি কেন বুঝলেন না আমায়? আমি অভিমান কেন করলাম সেটা একবারও খোঁজ নিলেন না, কিন্তু অভিমানে ভরা কথাগুলো ঠিকই মনে গেঁথে রাখলেন। পরীর নিজের ভাইয়ের নামটা পড়ার মাঝেই ঠিক তখনই দরজায় নখ খোলার শব্দ। ভয়ে কেঁপে ওঠে পরীর। তড়িঘড়ি করে ডায়েরিটা ব্যাগের ভেতরে কাপড় চোপড়ের মধ্যে লুকিয়ে রাখে। তারপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। রুমে ঢোকে সেহরান। চোখ তুলে একবার পরীর দিকে তাকায়। মুখভঙ্গি দেখে মনে হচ্ছে রেগে আছে, কিংবা চুপচাপ থাকার মধ্যে চাপা অভিমান লুকিয়ে আছে। আমার শার্টটা বের করে রাখ, আমি গোসল করে আসছি, শান্ত স্বরে বলে ওঠে সেহরান। পরী চুপচাপ কেমন যেন চোর ধরা পড়া কণ্ঠে বলে, ঠিক আছে। সেহরান অশ্রমের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়। ঘাড় ঘুরিয়ে বলে, পরী? জি। পরী নিজেকে সামলে উত্তর দেয়। সেহরান কিছুটা এগিয়ে এসে গভীর চোখে তাকিয়ে বলে, তোকে আজ খুব অস্থির লাগছে কেন? পরী অপ্রস্তুত হয়ে মনে মনে ঘাবড়ে যায়, তবে গলায় জড়তা লুকিয়ে, না, আসলে তেমন কিছু না, আজকে খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত লাগছে। সেহরান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলে, আমার জন্য ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসছি। সেহরান ওয়াশরুমে ঢুকে গেলে পরী ধীরে ধীরে বসে পড়ে, কিন্তু বুকের মধ্যে ধুকপুকানি যেন থামতেই চায় না। বুকের ভেতর জমে থাকা সেই ডায়েরি যেন তীব্র এক রহস্যে মোড়ানো শ্বাসরোধকারী বাস্তবতা। পরী মনে মনে প্রতিজ্ঞা করে, এই 2 দিন সে আর ডায়েরির দিকে একদমই তাকাবে না। ওই দেশে যাওয়ার পর নিজের মতো করে সময় নিয়ে একা একা বসে বসে সবকিছু পড়বে। তখনই হয়তো খুঁজে পাবে বহুদিনের জমে থাকা প্রশ্নগুলোর জবাব। ছাদে পা রেখেই যেন বজ্র হয়ে ঝাঁপিয়ে পড়ে তানহা।
চোখে ঝলকে ওঠে অগ্নির শিখা। মনের গভীর থেকে উঠে আসে জমাট বাঁধা ক্ষোভ। কোনো পূর্ব সূচনা ছাড়াই সে তেড়ে যায় রাহুলের দিকে। দুই হাত বাড়িয়ে মুহূর্তের মধ্যে চেপে ধরে রাহুলের গলা, এমন দৃঢ়তায় যেন শতাব্দীর সমস্ত রাগ এক মুঠোয় আঁকড়ে ধরেছে। রাহুল মুহূর্তেই সেই আগুন আচরণে হতচকিত হয়ে ভারসাম্য হারিয়ে পিছনে হেলে পড়ে। তানহার চোখে মুখে বিস্ময়ের রেখা, ঠোঁট কাঁপছে আর তানহার কণ্ঠে ঝরে পড়ছে বিদ্যুৎ খণ্ডের মতো ঝাঁঝালো বাক্য। এই, আপনার সাহস হলো কি করে? নিচে দাঁড়িয়ে আপনি ওই কথাগুলো বললেন কেন? ওই সব বাজে কথা কি বললেন আপনি? রাহা আমাদের মেয়ে, তাকে ব্রেস্ট ফিড করাতে হবে। ওরে বাবা, কোথায় সেই মেয়ে? কই, আমি তো দেখছি না। কোথায় বলুন, কোথায় সে? তানহার কথায় রাহুল যেন খানিকটা কুঁকড়ে যায়। ভয় নয়, বরং অপার বিস্ময়ে সে তাকিয়ে থাকে সেই মুখের দিকে, যে মুখ ইদানিং তার কাছে হয়ে উঠেছে জ্যোৎস্নার মতো কোমল। কিন্তু আজ সেই মুখে শুধুই চলছে খরতাপ। সে হালকা কণ্ঠে বলে ওঠে, যেন ঠোঁটে টুকরো টুকরো ব্যাখ্যার ছায়া, রাহা তো এখনো আসেনি ধানীলঙ্কা। সে আসবে তখন, যখন তুমি আর আমি এক হব। কিন্তু তুমি যদি আমাকে এইভাবে গলা টিপে মেরে ফেলো, তাহলে আমার মেয়ে আসবে কোথা থেকে বলো? তানহার চোখে তখন যেন বজ্রের বৃষ্টি নামে, গলার স্বরে ভেসে ওঠে এক অসম্ভব অস্বীকার। অসভ্য লোক একটা। জীবনে কোনোদিন কখনোই আপনার সঙ্গে আমার কিছুই হবে না, আর রাহাও আসবে না। শয়তান লোক আপনি। রাহুলের মুখ কিছুটা কঠিন হয়ে ওঠে। সে ধীরে ধীরে তানহার হাতটা সরিয়ে নেয়। তারপর এক ঝটকায় ওকে কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালের দিকে ঠেলে নিয়ে চেপে ধরে। তানহার নিঃশ্বাস যেন গলা অবধি আটকে আসে, চোখ জোড়া বড় বড় হয়ে আসে। রাহুলের গা থেকে উঠে আসা উত্তাপ নিঃশ্বাস যেন তার চারপাশে জাল বুনে ফেলে। রাহুল এবার ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে পছন্দ হচ্ছে না তোমার? আমাদের মেয়ের নামও তো কত সুন্দর রেখেছি। আমার নামের রা আর তোমার নামের হা মিলিয়ে রাহা। এবার তাড়াতাড়ি বলো তো, কবে বিয়ে করবে আমায়? আমি তো পুরোপুরি প্রস্তুত। তুমি শুধু হ্যাঁ বললেই রাহা পৃথিবীতে ল্যান্ড করবে। শুধু হ্যাঁ বলে ফেলো। তানহা রাগে দাঁত কিরমির করতে করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ায়। তারপর বলে, মামা বাড়ির আবদার পেয়েছেন আপনি? ছাড়ুন আমায়, অসভ্য লোক। আমি জীবনে কখনো আপনাকে বিয়ে করব না। রাহুল এক পলক চেয়ে থেকে বলে, ভালোভাবে প্রপোজ করলাম, তাও পাত্তা দিলে না। বারে বারে অসভ্য বলে আমার মনটাকে কেমন উস্কে দিয়েছ। তাহলে এবার একটু অসভ্যতামি করি, কি বলো? বলেই তানহার ঠোঁট জোড়া দখল করে নেয় রাহুল। আর তানহার চোখ বড় বড় হয়ে নিঃশ্বাস আটকে আসে। তানহা রাহুলের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু পারে না। অনেকক্ষণ ধরে করার পরও রাহুল ছাড়ার নাম নেয় না। এদিকে তানহার চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই রাহুল ছেড়ে দেয় আর বলে, নামটা তোমার ধানীলঙ্কা হলেও টেস্টটা কিন্তু খুবই মিষ্টি। তানহা অগ্নি চোখে তাকিয়ে থাকে রাহুলের দিকে। রাহুল অমনি হেসে বলে, এভাবে তাকিও না আমার দিকে, না হলে আবার কিন্তু অসভ্য হব। আমার নামটা তোমার শরীরে স্ট্যাম্প মেরে দিলাম। খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে যাব, প্রমিস। তানহার কপালে চুমু খেয়ে রাহুল চলে যায় সেখান থেকে। আর তানহা নিজের ঠোঁটে হাত দিয়ে মনে মনে ক্ষোভে ফেটে পড়ে। শুধু কাল সকালটা হতে দিন, আপনার বিয়ে করার স্বাদ আমি জীবনের মতো মিটিয়ে দেব, অসভ্য লোক। এদিকে মানহা নতুন জীবনের প্রারম্ভে তথাকথিত বাসর ঘরে একাকী বসে আছে, যেন এক পাথর খণ্ড। কোনো অনুভূতির রেখা নেই তার চোখে মুখে, যেন আত্মা কোথাও বিচ্যুত হয়ে গেছে। কে তার স্বামী, কি তার পরিচয়, যেন সেই রহস্য এখনো অজানা। বিয়ে নামক আনুষ্ঠানিকতা শেষ হলেও বিদায়ের মুহূর্তে মানহার ভাগ্যে জোটেনি আর 5টি মেয়ের মতো কান্না ভেজা আশীর্বাদ। কেউ তেমন করে একটা কথাও বলেনি তার সঙ্গে, এমনকি তার নিজের মা।
যার আঁচলের নিচে মানহা একসময় নিরাপত্তা খুঁজত। তিনি পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছেন ঘৃণায়। চোখে কোনো জল নেই মানহার, তবু মনে কোথাও গভীর কোনো অন্ধকার কোণে দাউ দাউ করে আগুন জ্বলছে। নিঃশব্দ সেই দহন যেন চিৎকার করে বলছে, আমি এভাবে হারিনি, হারবো না। ঠিক তখনই ক্লিক করে দরজার নকটা খুলে যায়। ঘরে প্রবেশ করে একদম নিশ্চুপ ভঙ্গিতে আরিফ। সে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের কবজি থেকে ঘড়িটা খুলে রাখে ড্রেসিং টেবিলের ওপর। একবার কেবল দৃষ্টিপাত করে বিছানার দিকে, তারপর এক সেট পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। কিছুক্ষণ পর ফিরে আসে ভেজা চুল মুছতে মুছতে, সোজা বিছানার ধারে এসে বসে পড়ে। তারপর কিছুক্ষণ থেমে হাত বাড়িয়ে মানহার দুটো হাত নিজের হাতে তুলে নেয় আলতো ছোঁয়ায়। মানহার শরীর এক মুহূর্তে কেঁপে ওঠে। সে অবাক হয়ে চোখ তুলে তাকিয়ে দেখে আরিফকে। বলে, আপনি? আরিফ হালকা হাসি মুখে শান্ত অথচ কঠিন স্বর ব্যবহার করে বলে, হ্যাঁ, তোমার একমাত্র স্বামী। এই ভারী গহনাগুলো পরে নিশ্চয় তোমার গরম লাগছে। তোমার ড্রেস আমি ওয়াশরুমে রেখে এসেছি। ওঠো, ফ্রেশ হয়ে এসো। আর কিছু তো খাওনি এখনো, ফ্রেশ হয়ে নাও, খাইয়ে দিচ্ছি। কিন্তু মানহা ভেতরে জমে থাকা আগুন যেন হঠাৎই ছলকে বের হয়ে আসে। সে রেগে ক্ষোভে ফেটে পড়ে। এই বিয়ে আমি কিছুতেই মানি না। আপনাকে আমি কোনোদিনও আমার স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। আরিফ এবার মুখ গম্ভীর করে চোখে স্পষ্ট কঠোরতা এনে বলে, শোনো মেয়ে, এটা বিয়ে আগে ভাবা উচিত ছিল তোমার। এখন আর তোমার মানা না মানায় কিছুই এসে যায় না। শুধু আমি মানলেই যথেষ্ট। অতিরিক্ত নাটক না করে যা বলছি তাই করো। মানাহা এবার আর কিছু না ভেবে হাতের কাছে যা পায় তাই ছুড়ে দেয় আরিফের দিকে। ভাঙা কাঁচ, ফুলদানি, কুশন সব ছুঁড়ে মারে। আরিফ এবার ধৈর্য হারিয়ে তার হাত দুটো শক্ত করে ধরে নিজের কাছে এনে বলে, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই স্নেহ করেই বলছি, সবকিছু ভেবে তোমার প্রতিক্রিয়া করো। যেখানে একটা বিশাল কোম্পানির দায়ভার আমি একা সামলাতে পারি, সেখানে তুমি তো নেহাতি দুধের বাচ্চা। তোমাকে তো অন্য উপায়ে সামলাতে পারি আমি। এখন কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। না হলে রাতভর আমাকে তোমায় সামলাতে দুঃসাধ্য হয়ে যাবে। শেষের লাইনটা এমনভাবে উচ্চারিত হয় যেন সামান্য আদেশ নয়, বরং এক শক্তিশালী বাস্তবতার ঠান্ডা সতর্ক। মানহা কেঁপে ওঠে, কিছু না বলে উঠে যায়। ধীরে ধীরে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আরিফ বিছানার ওপরে রাখা বিয়ের ফুলগুলো হাত বুলিয়ে একে একে ঝেড়ে ফেলে দেয়। তার চোখে তখন বিষণ্ণতা, তবু অন্তরে এক দৃঢ় প্রতিজ্ঞা। জোর করে নয়, যেদিন তুমি নিজের ইচ্ছায় ভালোবেসে আমাকে গ্রহণ করবে, সেদিনই হবে আমাদের আসল বাসর। কিছুক্ষণ পর মানহা বেরিয়ে আসে, একখানা লাল শাড়ি পরে। তার চুল থেকে এখনো জলের কণা ঝরে পড়ে। আরিফ তাকিয়ে দেখে এক দৃষ্টিতে, ভাবতে থাকে, এত সুন্দর একটা মেয়ের ভেতরে এত বিষ কেন? কিন্তু আমি তোমায় ঠিকই পাল্টে দেব, কথা দিচ্ছি। মানহা কিছু না বলে বিছানার এক প্রান্তে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। আরিফ তখন বলে, কি হলো, খাবে না? মানহা মুখ ঘুরিয়ে রাগে বলল, না। আরিফ হালকা ঠান্ডা স্বরে বলে, ঠিক আছে, খেতে হবে না। কিন্তু মনে রেখো, রাতে যেন আমার ঘুমের ডিস্টার্ব না হয়। ঘ্যান ঘ্যান করে খিদের কথা যেন না শুনি। অবশ্য সন্ধ্যায় তো তুমি এত ধোঁকা আর অপমান খেয়েছো, নিশ্চয় তাতেই পেট ভরে গেছে। আজ রাতে তোমার ভালোই ঘুম হবে নিশ্চয়। সে গুড নাইট বলে পাশে ফিরে শুয়ে পড়ে। মানহার চোখ ছলছল করে ওঠে। বুকের গভীরে জমে থাকা একরাশ শূন্যতা। বুকে হাত রেখে সে অনুভব করে কতটা অপমান, কতটা একাকিত্ব জমে আছে ভেতরে। যেন পরাজয়ের বিষ ঢেলে কেউ তার আত্মাকে একটুখানি করে বিষিয়ে তুলছে। আরিফ এই পাশ ফিরে শুয়ে থাকে, চোখ বন্ধ করে ভাবে, এটাই তোমার ভুলের শাস্তি। অন্যকে কষ্ট দিয়ে কাউকে কখনো সুখী হতে পারে না।
তুমিও পারবে না, বুঝতে শেখো।